শুরু করতে না কোনোদিন ভয় পেও না। যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো সময়ে তুমি শুরু করে দাও। শুরু করতে কোনো দিন লগ্ন লাগে না, ভোরবেলা উঠতে হবে এর লাগে না। তোমার যেই মুহূর্তে তুমি আছো সেই মুহূর্ত থেকে তুমি শুরু করো। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে অ্যাকাউন্টিং কনভেনশন ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং কনভেনশন বা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটা আমি বাংলাতেও দিয়েছি এবং ইংরাজি মাধ্যমেও দিয়েছি, পুরোটা ভালো করে বুঝবে। এই জিনিসগুলো কি জিনিস দেখো, সবারই বাড়িতে আমাদের যেরকম বাবা থাকে সেটাকে অনেকে বলে বাপ, এটা শর্ট ফর্মের জন্য বল বাপ বলে। কিন্তু বাট আমি তো মানে বন্ধুরা দেখবে তোর আর কি মানে বলে, দেখবে যে আমি আমি এই জায়গার বাপ, আমি এইখানের বাপ, আমি ফুটবলের বাপ, আমি ক্রিকেটের বাপ। এরকম অ্যাকাউন্টেন্সির বাপ একজন আছে। এই অ্যাকাউন্টেন্সির বাপের নাম কি না গ্যাপ, জি ডাবল এ পি, জি ডাবল এ পি, বাপ না গ্যাপ। গ্যাপের ফুল ফর্ম জি ডাবল এ পি। এটা মানে কি যে এটা ফুল ফর্মটা ইংরেজিতে হয় জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এই ধরো তুমি যখন বাজারে যাও বা বন্ধুর সাথে ঘুরতে যাও, তোমার নিয়ম থাকে রাত 10টা বা 11টার মধ্যে বাড়ি ফিরে চলে আসো। এবারে তোমার কোনোদিন ইচ্ছা হলো রাত 12টার সময় নাইট রাইড করি, মুহূর্তটা এখন সম্ভব নয়, কারণ তোমার বাবা তোমাকে বাধা দেবে না, এখন রাত্রেবেলা বেরোবি না, এখন এখানে যাবি না, বাবারা বাধা দেয়। সেরকম বাবাদের নিয়ম কানুন মানে তো ভাই আমার ছেলের জন্য কোনটা ভালো হবে, আমার মেয়ের জন্য কোনটা ভালো হবে, কোন স্কুলে পড়াবো, কি নিয়ে পড়াবো, সেরকম এই যে গ্যাপ, এও সব নিয়ম কানুন বানায়, এও পলিসি বানায়, এও নীতি বানায়। আর বানায় অ্যাকাউন্টেন্সি নীতি বানায়। দেখবে এখানে লেখা আছে হিসাব সংক্রান্ত তথ্য এমন ভাবে সংগ্রহ, শ্রেণীবিভক্ত এবং সংক্ষিপ্ত উপস্থাপন করা উচিত যাতে তা সর্বজন গ্রহ, মানে সবাই যেন অ্যাকসেপ্ট করতে পারে। এবং এইটা বুঝতে হবে যে এই জিনিসটা এর নির্দেশ, এর উপযোগী, এর নিরপেক্ষ, এর তুলনাযোগ্য, এর নির্ভরযোগ্য করে তোলে। কিসের জন্য যোগ্য করে তোলে না গ্যাপ সবকিছুর ওপরে একটা আয়ত্ত রেখেছে। গ্যাপ সবকিছুর মধ্যে নিজের নিয়ম বেঁধে রেখেছে, মানে যাই নিয়ম হবে গ্যাপ যতক্ষণ না স্যাংশন করবে বা পারমিশন দেবে ততক্ষণ কোনো নিয়মই অ্যাকাউন্টেন্সিতে হবে না। আচ্ছা দেখা গেল এই কারণে আর্থিক বিবরণী কিছু বহুল স্বীকৃতি হিসাব নীতির ভিত্তিতে প্রস্তুত করা হয়। এইটার কারণে আমাদের প্রিন্সিপাল থিওরি এই সবকিছু বানায় এই গ্যাপ বলে শব্দ। এবার আসবো বিজনেস এন্টিটি কনসেপ্ট, ব্যবসায়িক সত্তা ধারণা। মানে কি বাবা দেখো, আমি ধরো একটা যদি দোকান খুলি, এই দোকানটাতে আমার কিছু বন্ধু আসছে, ফ্রিতে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, তাহলে ওই ব্যবসা কিন্তু 2 মাস 1 মাসের মধ্যে গুটিয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে, আমি একজন আলাদা, শানু একজন আলাদা, এবং আমি ধরো একটা মোমোর দোকান খুলছি, তাহলে কি লিখবো শানুজ মোমো। তো এই ব্যবসা আমার আলাদা। অ্যাকাউন্টেন্সি বলে বা কমার্স এটা শেখায় যে নিজেকে আর নিজের ব্যবসাকে আলাদা রাখতে হবে, যেটা সব জায়গাতেই। এটা তুমি মনুষ্যত্বের দিক দিয়ে ভাবো, তুমি পড়তে গেছো যেখানে, সেখানে তুমি যদি ফ্যামিলির কথা বলো না, তুমি একটা হাসির পাত্র হয়ে দাঁড়াবে। সব কথা সব জায়গায় বলতে নেই, যেখানে ফ্যামিলির কথা রাখতে হয়, যেখানে পড়াশোনার কথা, বন্ধুদের কথা, সেখানে বন্ধু। সেটাই কমার্স শেখাচ্ছে যে বিজনেস এন্টিটি কনসেপ্ট, মানে তোমার ব্যক্তিগত জীবন এবং তোমার ব্যবসায়িক জীবন আলাদা থাকবে। তোমার ব্যবসায় লস কিন্তু তোমার পার্সোনাল লস নয়, তোমার পার্সোনাল লস কিন্তু ব্যবসার লস নয়। এটাই বলা যাচ্ছে কি বিজনেস এন্টিটি কনসেপ্ট। এই ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান তার মালিক থেকে সম্পূর্ণ পৃথক একটি সত্তা। ব্যবসার সকল হিসাব কার্যকর্ম ব্যবসাকে কেন্দ্র করেই পরিচালিত হয়, তাই ব্যবসা প্রতিষ্ঠানকে সকল ব্যবসায়িক কার্যকলাপের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়। আমি যেটা বললাম সেটাই। আচ্ছা তোমার যদি তাও যে এটা ইংলিশ ভার্সনটা কি হবে জানার জন্য আমি তোমাকে বলে দিই প্রথমে গ্যাপটা কি। এরকম গ্যাপটা আমি বলেছিলাম বিভিন্ন রকমের থিওরিজ, ডক্ট্রিনস, কনভেনশন, প্রিন্সিপাল কে বানায় গ্যাপ। গ্যাপ ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। গ্যাপ একটা ইউজফুল, অবজেক্টিভ এবং কম্পারেবলি অ্যান্ড ডিপেন্ডেবল। তার উপরে অ্যাকাউন্টেন্সি এই পুরোটার উপরে ডিপেন্ডেবল, তার উপরে না গ্যাপের উপরে পুরোটা ডিপেন্ডেবল। সে পুরো ঘটনাটাকে রাখে এবং রেখে নিজের মতো বিবেচনা করে। গ্যাপের পারমিশন ছাড়া কোনো অ্যাকাউন্টেন্সি। এবারে 2 নম্বর আমি যেটা বললাম বিজনেস এন্টিটি কনসেপ্ট। দেখো নিজেকে এবং নিজের ব্যবসাকে আলাদা রাখতে হবে, হ্যাজ এ সেপারেট আইডেন্টিটি কমপ্লিটলি ডিস্টিংক্ট ফ্রম ইটস ওনার, and all the accounting activity are centered around the enterprises. Therefore, the business enterprise is considered at the center of focus around which all the business operation are carried on. মানে হচ্ছে নিজের ব্যবসাকে আর নিজেকে সবকিছু থেকে আলাদা রাখতে হবে। ব্যবসাকে আলাদা, তুমি আলাদা। এই চিন্তা ভাবনা যদি তুমি থাকো তোমার ব্যবসা চলবে, নাহলে চলবে। 2 নম্বর মানি মেজারমেন্ট কনসেপ্ট। এটা মানে কি, এখানে একটাই টার্ম মেজার করা হয় কি টাকা। অর্থর বিনিময় ছাড়া কোনো কিছু রেকর্ড করা মানে কে এলো, কার গেল, কে কার ব্রেকআপ হলো, কার প্যাচ আপ হলো,
কি হলো, কার বিয়ে লাগলো, এগুলো কোনো রেকর্ড করা হবে না। অ্যাকাউন্টেন্সিতে সব রেকর্ড করা হবে কি টাকা নিয়ে, কত টাকা এলো, কত টাকা গেল, কিভাবে এলো, কিভাবে গেল, ব্যাস। এক্সপেন্সেস, লসেস, ইনকাম, রেভিনিউ, এগুলো সব রেকর্ড করা হবে কোথায় না, মানি মেজারমেন্ট কনসেপ্ট। একটা বড় মানি মেজারমেন্ট কনসেপ্ট, consider money as a basic unit on the basis of which accounting data are recorded in the books of account. Money is the only practical unit of measurement that can be employed, bring homogeneity of different heterogeneous financial information so as to record all these transactions which can be expressed in terms of money. আমরা যে কোনো ট্রানজাকশন রেকর্ড করব কিসের না, টাকার বিনিময়। কনসিকুয়েন্টলি নন মানি ইভেন্ট লাইক ডেথ, চেঞ্জ ইন ডিমান্ড, managerial efficiency, government policy, market demand, labor relation, which have significant bearing are out of the preparing of accounting activity because they are not measurable in terms of money. কারণ মৃত্যু গণনা, বাজারে ডিমান্ড কমে যাওয়া, লেবার কম হয়ে যাওয়া, এইগুলো কোনো কিছু রেকর্ড করাবে না। রেকর্ড করাবে কি, তোমার লস হয়েছে সেই লসটা রেকর্ড করবে, তোমার লাভ হয়েছে সেই লাভটা রেকর্ড করাবে। তাছাড়া মানি ছাড়া কোনো কিছু কথা বলা না। पैसा है तो सब कुछ, पैसा नहीं है, বুঝতে পারলে? এবার বাংলায় ধারণাটা বুঝে নাও কি মানি মেজারমেন্ট কনসেপ্ট। এটা কি মুদ্রা পরিমাপ ধারণা, মানে কি যেখানে শুধুমাত্র কারোর মৃত্যু ঘটনা, কারোর চাহিদার পরিবর্তন এইসব রেকর্ড করা হবে না, শুধু লাভ এবং লোকসান, কত টাকা আসবে, 1 লাখ টাকা লাভ হয়েছে সেটা রেকর্ড করা হবে, 2 লাখ টাকা লস হয়েছে সেটা রেকর্ড করা হবে। কার কি হচ্ছে এর ভার মে যায়, বলছে হাতি চলে বাজার, বলছে হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। তো এর হচ্ছে সেই ঘটনা, কে মরছে, কার বাচ্চে, কি হচ্ছে কোনো ধ্যান ধারণা নেই, কার পুজো লেগেছে, কালী পুজো, ভাইফোঁটা, এইসব কিছু নেই, কত টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে, এটা হচ্ছে মানি মেজারমেন্ট কনসেপ্ট। এবার আসবো কি গোয়িং কনসার্ন কনসেপ্ট, এটাকে বলে চলমান ব্যবসার ধারণা। মানে কি দাদা, আমরা যে কোনো ব্যবসা করার সময় ভাবি লং টার্ম যাবে, আরে তুমিও তো ভেবেছিলে লং টার্ম যাবে, গেল সেইটা তোমাকে ছেড়েই দিল। আরে ওই কেস নয় এটা, গোয়িং কনসার্ন কনসেপ্ট মানে হচ্ছে লং টার্ম যাবে ব্যবসাটা। আমরা সবসময় চিন্তা করবো এই ব্যবসা যেন আমার অনিশ্চিত কালের জন্য চলে, একদম শেষ অব্দি চলে, আমি মরে যাওয়ার পরও যেন আমার ব্যবসা চলে, এটা সবার চিন্তা থাকে। কিন্তু চলে না ভাই, কখনো কখনো চলে না। কিন্তু তাও আমরা ভাববো কি, আমরা সবসময় ব্যবসা করব এই পরিকল্পনা নিয়ে যে আমার ব্যবসা যেন বন্ধ হওয়ার সম্ভাবনা না থাকে বা খুব কম থাকে, আর ভবিষ্যতে দায় দেনা যেন সব পরিশোধ করার ক্ষমতাও থাকে। এবার আমি তোমাকে পার্সোনাল অ্যাটাক করলাম, কিন্তু মনে করো না, কিন্তু গোয়িং কনসার্ন মানে হচ্ছে লং টার্ম স্টেবিলিটি, লয়্যালটি, যেটা তোমার বা তুমি যাকে ভালোবাসো তার ছিল না। এবার আসবো ভাই অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। দেখো এবারে তোমরা যদি জানতে চাও এটা ইংলিশটা কি হবে ভাই, গোয়িং কনসার্ন কনসেপ্ট এখানে অলরেডি দেওয়া আছে, দেখো এখানে ইংলিশে দেওয়া আছে, the basic notion of the going concern concept is that business entity is supposed to continue for an indefinite period of time and there is least possibility of liquidation or close down, বন্ধ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, সেটাকে বলছে গোয়িং কনসার্ন কনসেপ্ট, যাতে ব্যবসাটা লং টার্মে চলে। এটা আমরা সবসময় মাথার মধ্যে রাখবো। এবার আসবো অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। দেখো আমাদের যেমন 1 জানুয়ারিতে হুল্লা করে আবার নাচ করি, গান করি, পিকনিক করি এবং 31 ডিসেম্বরে গিয়ে আমাদের বছরটা শেষ হয়ে যায়, সেই রকমই আমাদের একটা অ্যাকাউন্টিং পিরিয়ড আছে। যে কোনো আমাদের বলা হয় না বাজেট ঠিক করা হয় কার ভিত্তিতে বলতো, অ্যাকাউন্টিং ইয়ার। মানে হচ্ছে কি অ্যাকাউন্টিং ইয়ারে আমাদের কবে শুরু হয় না, 1 এপ্রিল, 1 এপ্রিলে, যে কোনো ধরো আমার 2026-এ 1 এপ্রিলে অ্যাকাউন্টিং ইয়ারটা শুরু হলো, আর আমাদের শেষ হয় কবে জানো, 31 মার্চ 2027। সেই জন্য তোমার দেখতে হবে প্রায় ডায়েরি ফাইরি বা কোথাও 26-27 ইয়ার, 25-26 ইয়ার, এটা মানে একটা ইয়ার, কিন্তু এটা কি বলা হয়, এটাকে ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার। The accounting is a time of span at the end of which financial statements are prepared to reflect operating performance and financial position of the enterprise. এই এক বছরের মধ্যে কি দেখা হয়, কতটা লাভ হয়েছে, কতটা লোকসান হয়েছে, কতটা আমরা অ্যাসেট কিনেছি, অ্যাসেট মানে সম্পত্তি কিনেছি, কতটা আমার লাইবিলিটি বেড়েছে, কতটা আমার এক্সপেন্স হয়েছে, খরচা হয়েছে, সব এই এক বছরের মধ্যে আমরা সাপোজ টু দেখি যে আমাদের কোম্পানিটা কি ভালো জায়গায় যাচ্ছে না লস হচ্ছে, ক্লোজ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। এটা কি ভাই অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট। এবারে অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্টকে আমরা বাংলায় দেখে নেবো কি আছে, জয়গুরু। অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট আছে হিসাব কালের ধারণা। এই যে আমি তাই বললাম, দেখো একদম সেম টু সেম, শুধু ভালো করে দেখে নাও, যা বললাম তাই আছে। কস্ট কনসেপ্ট, এটার মানে কি, কস্ট কনসেপ্ট মানে ধরো আমি বললাম আজকে তুমি একটা 4 চাকা কিনলে, সেই 4 চাকাটার দাম হচ্ছে 6 লাখ টাকা, খুব ভালো কথা,
এই 6 লাখ টাকাটা কালকে গিয়ে বা পরশু গিয়ে 10 লাখ টাকা হয়ে যাচ্ছে, তুমি ইএমআই শোধ করবে, তুমি কিন্তু 6 লাখ টাকা অব্দি ইএমআই শোধ করবে। তুমি আজকে গাড়িটা কিনেছো, আজকের ভ্যালু হচ্ছে 6 লাখ টাকা, আজকের ভ্যালু হচ্ছে 6 লাখ টাকা, তোমার ওই ইএমআইটা শোধ করতে করতে 5 বছর লেগে যাবে। তুমি কিন্তু ওই 6 লাখ টাকাই শোধ করবে অ্যালং উইথ ইন্টারেস্ট। তুমি কিন্তু আজকের ভ্যালুটা দেখবে না যে আজকের মূল্যটা কত ওই গাড়িটার, আজকে 10 লাখ হতে পারে কি 2 লাখও হতে পারে, কিন্তু তুমি শোধ করবে কিন্তু 6 লাখ টাকা। তুমি যত দামে কিনেছো গাড়িটা তত টাকাই রেকর্ড করা হবে অ্যাকাউন্টেন্সিতে। কস্ট রেকর্ড করা হয়, কি বললাম, কস্ট রেকর্ড করা হয়। যেই দামে কিনেছি এই নীতি অনুযায়ী কোনো সম্পদকে তার ক্রয় মূল্য হিসাব বহিত লিপিবদ্ধ করতে হবে। এই মূল্যের মধ্যে ক্রয় মূল্য, পরিবহন, স্থাপন এবং ব্যবহারের উপযোগী করার ব্যয় অন্তর্ভুক্ত থাকতে হবে। মানে এর সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্টেশন কস্ট, ক্যারেজ কস্ট সব যোগ করে রেখে দেবে। তাহলে কি বেরোবে তোমার কস্ট, মানে মূল্যটা, অরিজিনাল মূল্যটা, নাকি বিক্রয় মূল্য। এবার আমরা যদি এটা ইংলিশ ভার্সন দেখে নিই, ঝপাঝপ টপাটপ, তাহলে কি হবে দাদা, কোথায় গেল ইংলিশ ভার্সনটা, কস্ট কনসেপ্ট, দেখো তো আছে নাকি, কস্ট কনসেপ্ট, কস্ট কনসেপ্ট, এই যে কস্ট কনসেপ্ট, যেই দামে আমি কিনেছি বা অ্যাকুইজিশন করেছি মানে নিয়েছি সেই দামটাই রেকর্ড করা হবে, তার সাথে সাথে ট্রান্সপোর্টেশন, ইনস্টলেশন এইসব চার্জ অ্যাড করা হবে। এবার আসবো ডুয়েল অ্যাসপেক্ট প্রিন্সিপাল, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো দেখো যেরকম তোমাদের একটা কয়েনের মধ্যে হেড আর টেল আছে, সেরকমই ডুয়েল কনসেপ্টের মধ্যে ডেবিট এবং ক্রেডিট সব দুটো থাকবে। কি থাকবে, ডেবিট এবং ক্রেডিট। আর একটা ফর্মুলা খাতার মধ্যে জোরদার করে লিখে নাও, অ্যাসেটস ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট বাই এটা, অ্যাসেটস ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। কমার্সের ধোঁয়া উঠবে ইউটিউবে, অ্যাসেটস ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। কমার্সের যত রকমের ভিডিও এই চ্যানেল থেকে তোমরা পাবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে তোমরা জীবনের মূল্যবোধও শিখবে প্লাস পড়াশোনাও শিখবে। অ্যাসেটস ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল, এটা কে বলছে না, ডুয়েল অ্যাসপেক্ট প্রিন্সিপাল। আমাদের যে কোনো জায়গায় যেরকম দুটো দিক থাকে, খারাপ দিক ভালো দিক, সেরকমই এখানেও ভালো দিক খারাপ দিক কি, ডেবিট এবং ক্রেডিট। এইটাকে কিভাবে মূল্য করা হয়, আমার সম্পত্তি যেন লাইবিলিটিস আর ক্যাপিটালের সমান হয়। কি হয়, সম্পত্তি আমার লাইবিলিটিস, লাইবিলিটিস মানে দেনা, এবং ক্যাপিটাল মানে মূলধন, দুটি সমান হয়। অ্যাসেটস ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। এবার এটা যদি আমরা বাংলা দেখে নিই, ঝপাঝপ দেখে না বাংলাটা কি আছে, এই দেখো তাই লেখা আছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা লিখে নেবে, অ্যাসেটস ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। লাইবিলিটিস মানে দেনা, ক্যাপিটাল মানে মূলধন। আর প্রত্যেকটা জায়গাতে ডেবিট এবং ক্রেডিট থাকবেই। অ্যাকাউন্টিং যে কনসেপ্টে ডেবিট এবং ক্রেডিট তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো, সারা জীবন তোমার সঙ্গে থাকবে। যতদিন তুমি কমার্স নিয়ে পড়বে, ডেবিট এবং ক্রেডিট हर एक टाइम में आएगा, প্রত্যেকটা সময় ডেবিট ক্রেডিট তোমার জীবনে থাকবে। এবার আসবো রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট, মানে এই নীতি অনুযায়ী আয় তখনই অর্জিত হয়েছে বলে ধরা হয় যখন তা ব্যবসায়িক অর্থাৎ পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর হয় এবং ক্রেতার মূল্য পরিশোধ আইনগত বাধ্য হয়, অর্থাৎ পণ্য বিক্রি এবং সেবা প্রদান সম্পদ হলেই স্বীকৃতি হয়। তাই এটা কি ব্যবস্থাপনার বাস্তবায়ন ধারণা বলা হয়, মানে রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট বলা হয়। এটা মানে কি, তোমার তখনই বলা হবে যতক্ষণ তুমি টাকাটা আর্ন করবে, যতক্ষণ তোমার টাকাটা হাতে আসবে তখনই সেটাকে তোমার কি বলবো, রেভিনিউ কনসেপ্ট বলবো। যখন তোমার টাকাটা বিক্রি করার পর পরিশোধ হয়ে যাবে, তোমার হয়ে যাবে, এবং তাকে তুমি তার জিনিসটা ফেরত দিয়ে দেবে বা সেল করে দেবে, তখন এটাকে রেভিনিউ বলা হয়। রেভিনিউ মানে লাভ বা সেল, রেভিনিউ মানে সেল। সেল থেকে যখন কস্ট মাইনাস করি তখন আমাদের কি বেরোবে, প্রফিট। এবার আসবো ম্যাচিং কনসেপ্ট। দেখো আমাদের একটা কথা আছে, আমাদের যতটুকু আয় ততটুকু যেন ব্যয় হয়, আয়ের অনুযায়ী আমার ব্যয় হবে। আমি যদি 10,000 টাকা মান্থলি কামাই, তাহলে ভাই আমি 10,000 টাকার হয় কম খরচ করব বা আমি 10,000 টাকা খরচা করব। দুটো কন্ডিশন হতে পারে, আমি 10,000 টাকা কম খরচা করবো বা 10,000 টাকা খরচা করবো, কিন্তু আমি 15,000 টাকা খরচা করতে পারবো কি, পারবো না। তো এই কনসেপ্টটা এটাই বলছে যে তোমার আয় যেন তোমার ব্যয়ের সমান হয় বা কম হয়, আয় যেন বেশি হয়, ব্যয় যেন কম হয় বা সমান হয়, সেটাকে বলা হচ্ছে কি ম্যাচিং কনসেপ্ট। এই নীতি অনুযায়ী একটি হিসাবকালের সংগঠিত ব্যয় সেই হিসাবকালের আয়ের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, যাতে কম হয় বা সমান হয়, তাছাড়া কিন্তু হবে না। আমরা 1 লাখ টাকা কামালে 1.5 লাখ টাকা খরচা কোনোদিনই করতে পারবো না, তাহলে আমাকে লোন নিতে হবে বা লোকের কাছে ধার নিতে হবে। এগুলো তো না উচিত নয়, কারণ তুমি পরিশোধই করতে পারবে না। তোমার ইনকামই হচ্ছে 1 লাখ টাকা বা তোমার ইনকাম হচ্ছে 10,000 টাকা, তো যতটুকু ইনকাম ততটুকু তোমাকে এক্সপেন্সেস করতে হবে। তাহলে যদি বলে এটা কার সঙ্গে রিলেটেড, তাহলে লিখবে এক্সপেন্সেস অ্যান্ড ইনকামের সঙ্গে রিলেটেড বা এক্সপেন্সেস অ্যান্ড গেনের সঙ্গে রিলেটেড। এটা যদি তুমি ইংলিশ ভার্সন দাও, দেখো ইংলিশ ভার্সনে কি আছে, ম্যাচিং কনসেপ্টে কখন বলা হয়, যখন রেভিনিউর সঙ্গে এক্সপেন্সেস কে ম্যাচ করা হয়।
দেখা হয় কি সমান আছে না কম আছে, এটাকে বলা হয় কি ম্যাচিং কনসেপ্ট। দুটো জিনিসকে মাপা হয়। এবার দেখো লেখা আছে ফুললি ডিসক্লোজার কনসেপ্ট, মানে কি এখানে কোম্পানি দেখবে, তুমি যে কোনো বাজারে, তোমাদের বাজারে আশেপাশে দেখবে, যদি জিজ্ঞেস করো কাকু তোমার মান্থলি ইনকাম কত, তো তোমাদের তাকিয়ে এক চড় দেবে, এটাই বলবে এক চড় দেবো। আমি তোকে কেন বলতে যাবো যে আমার মান্থলি ইনকাম কত না কত, কিন্তু তুমি যে কোনো বড় বড় কোম্পানি, তুমি ব্যালেন্স শিট গুগলে পেয়ে যাবে বা ওদের ওয়েবসাইটে কিন্তু ইজিলি পেয়ে যাবে, তারা কত টাকা সেল করছে, তাদের টার্নওভার কত, তাদের অ্যাসেট কি কি আছে তুমি পেয়ে যাবে। ওরা কি করে বলতো, ওয়েবসাইটে ডিসক্লোজ করে দেয়, মানে দিয়ে দেয়, কেন বলতো, যাতে ইনভেস্টাররা ইনভেস্ট করতে পারে। এটাকে বলা হয় ফুললি ডিসক্লোজার কনসেপ্ট। এই নীতি অনুযায়ী আর্থিক বিবরণী এমন ভাবে প্রস্তুত করতে হবে যাতে সকল গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য প্রকাশ পায় এবং কিছুই গোপন না থাকে, সবকিছু যেন ওয়েবসাইটে পাওয়া যায়, যাতে ইনভেস্টাররা ইনভেস্ট করতে পারে, ব্যাংকরা লোন দিতে সাহায্য হয়, কারণ যার টাকা আছে তাকেই ব্যাংক লোন দেয়, তাই না? ব্যাংকরা যাতে টাকা দেয়, ইনভেস্টাররা যাতে ইনভেস্ট করে, ক্রেডিটার্স বা দেনাদাররা যাতে দেনা দেয়, এই জন্য কি করে বইয়ের ব্যালেন্স শিটটা বা আমাদের কত সেল হচ্ছে সেটা ওয়েবসাইটে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি। তুমি চেক করে দেখবে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে পরে যদি তাদের ব্যালেন্স শিট কিন্তু ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে। এই ইয়ারে কত তার লাভ হয়েছে, আগের ইয়ারে কত লাভ হয়েছে, বা কোন জিনিসটা তার লাইবিলিটি বেশি আছে, সব ডিটেলস গুরুত্বপূর্ণ তথ্য তুমি পেয়ে যাবে। এবার আসবো কনসিস্টেন্সি কনসেপ্ট। এটা মানে কি, এই ধারণা লেনদেন ক্ষেত্রে প্রতি বছর একই হিসাব পদ্ধতি নীতি অনুসরণ করে সমন্বিত নীতি করা বলা হয়। এই নীতির অনুসরণে করলে বিভিন্ন বছরের ফলাফল তুলনাযোগ্য হয়। মানে কি ভাই, আমি ধরো আজকে গোল্ডেন রুলের ভিত্তিতে অ্যাকাউন্টেন্সি করছি, কাল একটা নতুন অ্যাকাউন্টেন্ট এলো, নিয়ে বলছে না আমরা নিজের মতো করে রুল বানাবো, নিয়ে নিজের মতো অ্যাকাউন্ট করব, এটা হওয়া সম্ভব নয়। যে নীতিতে বা যেই নিয়মে হয়ে আসছে আগামী 10 বছর 5 বছর ধরে, সেই নিয়মে যেন হিসাব রাখা হয়, তাছাড়া কিন্তু গোলমাল হয়ে যাবে। সেটাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি কনসেপ্ট, যেন সেই নীতি অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী সবকিছু পরপর বছর বছর করা হয়, যেন প্রত্যেক বছর চেঞ্জ না হয়ে যায় নিয়মটা। তারপর আছে কনজারভেটিজম কনসেপ্ট। এটার মানে কি, দেখো আমরা সবসময় চেষ্টা করি বলতো নিজেদের আয়টাকে খুব একটা কম দেখানোর এবং লোককে দেখানোর যে আমার অনেক খরচা, আমার জীবনে প্রচুর খরচা, বা আরে বহুত খরচা, আমার আয় নেই অত, আমি ইনকাম করি না, আমার খরচা অনেক। এই যে আমার আয় নেই খরচা করি অনেক, লোককে দেখানো যে আমার খরচা অনেক ভাই, আমার সেরকম আয় নেই, আমার খরচা অনেক, কিন্তু ওই যে আয়টাকে লুকিয়ে সেভিং করাটাকে বলা হয় কনজারভেটিজম কনসেপ্ট। কনজারভেটিজম অর্থাৎ সতর্কতা এবং নিরাপদ নীতি গ্রহণ করা, অনিশ্চয়তার পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষতির বিরুদ্ধে সুরক্ষার জন্য এই নীতির উদ্ভব। মানে আমার লাভের টাকা, ধরো বললাম সবাইকে আমি 50,000 টাকা ইনকাম করি, তার মধ্যে দেখো আমি 40,000 টাকা কিন্তু খরচা করে ফেলি, 50,000 টাকা ইনকাম করি কিন্তু 40,000 টাকা খরচা করে ফেলি, তাহলে ঘরের লোক বা সবাই কি বুঝলো, ও বাবা তাহলে 10,000 টাকা শুধু রাখে নিজের হাতে। আমি এটা মিথ্যা বললাম যে আমি 50,000 টাকা করি, কিন্তু না, আমি এখানে 1.5 লাখ করি। আমি লোককে বললাম আমি 50,000 করি, কিন্তু 1.5 লাখ করলে 40,000 টাকা খরচা করলাম, তাহলে আমি লুকিয়ে লুকিয়ে আরামসে 1,10,000 টাকা প্রফিটকে আলাদা করে সরিয়ে রাখলাম। কেন, যদি কোনো ভবিষ্যতে অনিশ্চয়তা ঘটনা ঘটে, আমার কোম্পানিতে কোনো লস হয়, তখন আমি ওই 1,10,000 থেকে আমার সেভিংস করার জায়গা থেকে আমি আবার ইনভেস্ট করতে পারি। তাহলে আমি সবাইকে দেখাচ্ছি কি আমার দেখো 50,000 টাকা ইনকাম, কিন্তু 40,000 টাকা এক্সপেন্সেস, তাহলে আমি 10,000 টাকা রাখি শুধু, কিন্তু না, আমি লুকিয়ে রাখি যাতে আমি ভবিষ্যতে ওইটাকে কাজে লাগাতে পারি। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট এবং অবজেক্টিভিটি কনসেপ্ট। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট কি বোঝাচ্ছে, বলছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং তথ্য রেকর্ড করে যা অ্যাকাউন্টেন্সির জন্য খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র তথ্য এবং গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো সেইগুলোকে, আর্থিক যে নিয়মগুলো ওগুলোকে রেকর্ড করে, তাছাড়া আর কিছু রেকর্ড করে না, শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে রেকর্ড করে, ট্রানজাকশন গুলোকে রেকর্ড করে। এবার আসছি অবজেক্টিভিটি কনসেপ্ট। এভিডেন্সের প্রুফ দেখে, এভিডেন্স দেখে, নিয়ম দেখে, এভিডেন্স দেখে যে হয়েছে, ওটা এভিডেন্স দাও, প্রমাণ দাও। তুমি বিক্রি করেছো তার ক্যাশ মেমো দাও, তুমি বিক্রি করেছো ইনভয়েস দাও, ভাউচার দাও, বিল দাও, আমাকে দেখাও এটা সত্যি হয়েছে কিনা, না তুমি এটা ফলস দেখাচ্ছ শুধুমাত্র কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, না ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, যা হচ্ছে তার প্রমাণ দাও। অবজেক্টিভিটি কনসেপ্ট মানে হচ্ছে এটা। এবার অবজেক্টিভিটি কনসেপ্ট এবং ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট আমরা দেখে নেবো লাস্টের দিকে ইংলিশ ভার্সনে। দেখো ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট কি বলেছে, অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল দ্য ফোকাস অফ অ্যাকাউন্টিং শুড বি ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড এফোর্টস। ফ্যাক্টস এবং এফোর্টস এর উপরে, নট ওয়েস্টেড বাই রেকর্ডিং প্রেজেন্টিং ফ্যাক্টস হুইচ আর ইমম্যাটেরিয়াল এন্ড ইররিলেভেন্ট। ম্যাটেরিয়াল ফ্যাক্টস এবং এফোর্টস রেকর্ড করো, ইমম্যাটেরিয়াল এবং ইররিলেভেন্ট ফ্যাক্টস ফিগারস রেকর্ড করো না।
অবজেক্টিভিটি কনসেপ্ট কি বলে, যে আমরা এভিডেন্সের উপরে কথা বলি, প্রমাণের উপরে কথা বলি, ক্যাশ মেমোর উপর দেখে কথা বলি, ইনভয়েস দেখে কথা বলি, ভাউচার দেখে কথা বলি। আমরা শুধু শুধু কথা বলি না, কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করি না, আমরা ভেরিফাইড এভিডেন্স ছাড়া কথা বলি না। এটা হচ্ছে নিয়ম। এবার এই অ্যাকাউন্টিং কনভেনশন এবং কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার হয়ে থাকে, ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন, তোমরা একটা কমেন্ট করে দিতে পারো, যাতে বুঝতে পেরেছি। এরকম আরো অ্যাকাউন্টেন্সির থিওরি এবং প্র্যাকটিক্যাল পার্ট যদি জানতে চাও, দেখতে চাও, এই চ্যানেলটাকে ভালো করে দেখে নাও, ফলো করে নাও।